ভিতরে হিন্দু বিদ্বেষটা চরম ভাবে প্রকাশিত হয়। আমার এক বন্ধুর বাবা ছিলেন, তিনি আমাকে বলতেন হিন্দু ছোটবেলা যে হিন্দুর দোকান থেকে জিনিস কিনবা না। কিন্তু হুম, আমাদের হুম। পাশে বাজারে যে হিন্দুর দোকানই বেশি, মানে ৩টা হলো মিষ্টির দোকান এখনো সবচেয়ে বেশি। কয় হিন্দু দোকানে সবকিছু খাওয়া হারাম। শুধু ওই যে মধুঘোষের মিষ্টি আর বাঁধন মিষ্টান্নের হইলো দই আর কালা ঘুষের চমচমটা নিয়ে আসবা। মানে ৩টাই দোকান। ঠিক আছে? আর রঞ্জা ঘোষের কাঁচাগোল্লাটা খাওয়া। এটা যায়। মৌলভীদের ওটা দিলে তারা খুশি। আমি যে নামগুলো বললাম তারা প্রত্যেক দোকান এখনো আমাদের শৈশবেতে অবস্থিত এবং এগুলো তারা দেখতেছে। এগুলো আমাদেরই পরিচিত সবাই। আমাদেরই কেউ বন্ধুর বাবা, কেউ পরিচিত মানুষের আত্মীয় এরকম আরকি। কেউ বা আমার বাবার কলিগ এরকম আরকি। তো এই আমাদের এলাকার একেবারে এলাকার নাম ধরে বললাম। তো যেমন বাংলাদেশে আপনি হিন্দু বিরোধিতা ৭১ও ছিল, ৭০ও ছিল, ৬৫তেও ছিল, ৬২তেও ছিল। ৪৭ তো হিন্দু বিরোধিতা, ভারত বিরোধিতা করার জন্যই তো ৪৭ হয়েছে। আর তো কোনো কারণ ছিল না। ৪৭ এর চেতনা কি? এই যে সাদা শকুন যে সংসদে যে ভাষণ দিল বা যে ওয়াজ করলো, এই যে মুসলেকা সরকারের যে সংসদ, যে সংসদ অনেকটা এখন মাদ্রাসা, মানে এটা তো সংসদ না, এটা মাদ্রাসার কোনো অফিস হয়ে গেছে। সেইখানে যে বক্তব্য দিল জামাতের সাদা শকুন, ৪৭ থেকে শুরু করলো, ৭১ আইসার বঙ্গবন্ধু নাই, সবাই আছে। এমনকি ২৪-এ তালিবর্ষ ও অন্তস্থায়কার আসে, হাদিও আছে, কিন্তু বঙ্গবন্ধু নাই। বঙ্গবন্ধুর নাম নিলে জিভায় ব্যথা করে, অথবা তখন জিভা অবশ হয়ে যায়। হওয়ারই কথা, যেমন জাতীয় সঙ্গীত শুনলে তারা ঠসা হয়ে যায়, তাই তারা চুপ করে বসে, তখন তারা শুনতে পারে না। বাংলাদেশে যারা ভারত বিরোধী এবং হিন্দু বিদ্বেষী, তারা ২টা জিনিস কখনো শুনতে পারে না। একটা শুনলে যেমন বঙ্গবন্ধুর ভাষণ, আর যখন জাতীয় সঙ্গীত বাজাবেন তখন তারা দেখবেন ঠসা হয়ে যায়, মনে হয় তাদের কানে সীসা ঢেলে দিয়েছে। এরকম বরাবরই হয়ে থাকে। তো ৭০-এর শুধু বিরোধিতা না, আমরা তখন ছোট, হাফ প্যান্ট পরে থাকি বা ন্যাংটাও থাকি, তখনও শুনতাম আটার যাই খামু না, নৌকায় ভোট দিমু না, এগুলো মিছিল করতো। আমি বুঝতে পারি না যে ৭১ সালে ৭৪ সালে নয় আটার যাই ছিল। তো এই ২৪ আটার যাই কে খাইছে? আটার যাই শব্দটাই তো মানুষ জানে না। তারপরে তাদের স্লোগান কি ছিল? মানে এমন কিছু স্লোগান যেগুলো শব্দ উচ্চারণ করা যায় না। মানে হাস্যকর কিছু স্লোগান। এদের হিন্দু বিরোধিতা থেকেই তাদের যে মজ্জাগত যে সাম্প্রদায়িক চেতনা ৪৭-এ বীজ ঢুকে দেওয়া হয়েছে। তারপরে সেই চেতনাটা আরো সেই চেতনাতে ঘি ঢালা হয়ে গেছে ৭১-এর মুক্তিযুদ্ধ। এই মুক্তিযুদ্ধের পরে তারা একই সাথে মুক্তিযুদ্ধ, ভারত এবং হিন্দু, এই বিদ্বেষ থাকে তারা সবসময়। এমনকি তারা মরার পরেও যদি প্রশ্ন করা হয়, মানে কবরের আযাবে নাকি কবরে নাকি ৩-৪টা প্রশ্ন করবে। আমার মনে হয় এরা বোধহয় বিশ্বাস করে যে তুমি ভারত বিরোধিতা করে আসছো কিনা। এই জন্য বোধহয় তারা এত বেশি এই ভারত বিরোধিতা করে থাকে। আমার মনে হয় কবর আযাবের প্রশ্ন এখন বদলে গেছে, অন্তত বাঙ্গ মুসলমানদের জন্য। সেটা অন্য বিষয়। এই যে এত ভারত বিরোধিতা, কিন্তু ভারত ছাড়া কিন্তু চলে না। সারাদিনই ফারহানা ইন্দ্রারে গালি দিমু, সারাদিনই এই সাইফুল বাতিন টিটোকে গালি দিব। দেওয়ার পরে কি করবো? আমার যখন পোলার অসুখ হবো, টিটু কিছু ইউরো বাড়ানো যাবে। আবার যখন আমার বইয়ের অসুখ হবো, ফারহানা ইন্দ্রানে কমু, ও ইন্দ্রা দেবী, আমারে কিছু ইউরো পাঠানো যাবে। মানে সারাদিন আপনাদের গালিও দিব, আবার বিপদে পড়লে আপনাদের দুজনের কাছেই যাব। এই যে বাংলাদেশে দেখেন, ডিজেল কার কাছ থেকে আনলো? এখন সেই ইন্ডিয়া বয়কটের কোথায়? আমার ভাবির পোলারা এখন কোথায়? আমার ভাবির মায়েরা, খালারা, ফুফারা এখন কোথায়? এখন ল্যাংটা সুলেমান কোথায়? এখন এই পাকি বীজ ইলিয়াচ্ছা কোথায়? এই যে যারা চিৎকার করলো ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট, আমরা দেখলাম তারা এখন কোথায়? এই প্রশ্নটা করলেই আমরা তখন ভারতের দালাল, আমরা তখন রয়ের দালাল, আমরা তখন শেখ হাসিনার দোসর, আমরা তখন কি নরেন্দ্র মোদীর লোক। আচ্ছা, ডিজেলটা কি আনলো? আর এই যে আজকে আপনি একটা সুন্দর পোস্ট দিয়েছেন যে ১৬,০০০ মেট্রিক টন চাল কারা আনলো? এরা ভারতের চাল খেয়ে, ভারতের বাসে উঠে, ভারতের ট্রাকে উঠে, ভারতের ডিজেলে চলে ভারতকে গালি দেয়। এর চেয়ে আর হাস্যকর কি থাকতে পারে? আমি বারবার বলেছি যে বাংলাদেশ আমেরিকার সাথে পাঙ্গা দিয়েও টিকে থাকতে পারবে, সৌদি আরবের সাথে পাঙ্গা দিয়ে এক বেলা খেয়ে হলেও বেঁচে থাকবে। কিন্তু ভারতের সাথে পাঙ্গা নিলে, আমি বলেছিলাম যে ৬ মাস পরে না খায় মরবে, চলতে পারবে না রাস্তায়। কিন্তু দেখলাম আমার ধারণা ভুল হয়ে গেছে। দেখি যে ২০ দিনই চলতে পারে না। ভারতের ডিজেল লাগে। এই সরকার আসছে, এই যে ইন্ডিয়া বয়কটি সরকার আসছে, মুসলেকা সরকার আসছে, আমেরিকার ভাতিজা ভাগিনারা ক্ষমতায় আসছে। কিন্তু তারা ২০ দিন যায় নাই। ভারতের পত্রিকায় আসছে, আপনি জানেন, আমার নিজেরও কষ্ট লাগছে যখন লিখছে যে তারেক নাকি ডিজেল ভিক্ষা চায়। এই নিউজটা যখন দেখেছি, আমি তার রাজনীতির সাথে একমত না। কিন্তু আমার কিন্তু কষ্ট হয়েছে, কারণ আমার দেশকে এভাবে বেগার বানানো হয়েছে। ঠিক পাকিস্তানকে যেমন বেগার বানানো হয়েছে।
আপনি সাইফুল বাতিন টিটুকে যখন ধরেন আপনাদের সাথে আমার শত্রুতা আছে, কিন্তু আপনাদের তিনজনকে যখন বলবে শালা বাঙালি খারাপ, তখন কিন্তু আমারও খারাপ লাগবে, কারণ আমিও তো জাতিগতভাবে বাঙালি, ঠিক না কথাটা? বা এশিয়ান বলে গালি দেয়, তাহলে আমিও এশিয়ান গালি লাগবে। তো তারেক রহমানকে যখন বেগার বলছে যে ডিজেল ভিক্ষা চায়, তখন কিন্তু আমি মাথা হেট হয়ে গেছে আমার। তো এরা একদিকে তারা, আবার আমার কিছু ভাবির পোলা আছে, কিছু বড় ভাই আছে, চাচা জ্যাঠা খালু আছে, সিনিয়র জুনিয়র সবাই আছে। আমাকে কি বলেছিল জানেন? যখন আমি বলেছিলাম যে ভারতের সাথে পাঙ্গা নেওয়া মানে আত্মহত্যা, আমাকে বলেছিল যেই দেশের সাথে ভারতের সম্পর্ক নাই সেই দেশ কি টিকে থাকে না? আমি বলেছিলাম বাংলাদেশ টিকে থাকতে পারবে না। তার প্রমাণ, তখন তারা ক্ষমতায় ছিল না, এখন তারা ক্ষমতায় আসছে, প্রত্যেকেই বিএনপি ছিল। এখন কেমন লাগে? 20 দিন যায় নাই, 10 দিনের মাথায় বসে ডিজেল দাও, এখন চাউল আনতেছে, কয়দিন পরে বলবে পানি দাও, তারপরে বলবে যে আলু দাও, পটল দাও, সিম দাও, তারপরে এমন বলবে যে ভারতে ফেন্সিডিল দাও, নইলে খামু কি? কারণ ইয়াবা তো আর কয়েকদিন আর খাবে। ভারতের ফেন্সিডিলের দাম এখনো বেশি। ভারতের ফেন্সিডিল খাওয়ার জন্য আমার অনেক বন্ধু আছে, দেখতাম যে তারা সীমান্তে চলে যাইতো, কিন্তু ফেন্সিডিল খাইয়া কইতো, মানে হিন্দুদের গালি দিয়ে বলতো হিন্দুদের মায়ের হ্যান করি ত্যান করি। ওই পেন্সিল খায় বলতো ভারতের হ্যান করে ত্যান করে, খাইছে কিন্তু ভারতের পেন্সিল। মানে সবচেয়ে মজার বিষয়, এরা সীমান্তে ঝুঁকি নিয়ে বেশি টাকা দিয়ে এখনো ঢাকা শহর বলেন, আর ময়মনসিংহ বলেন, আর জামালপুর বলেন, আর নেত্রকোনা বলেন, আর বাংলাদেশের যে কোনো জেলায় বলেন, এখনো কিন্তু ভারতের পেন্সিল খাওয়ার জন্য মানে তারা তাতায়া থাকে, মুখিয়ে থাকে কখন একটু ভালো পেন্সিল পাবে। এটা আমি জেনেছি বলে এখন বলবেন যে আমরা খানা আমি খাই না। আমার বহুত পেন্সিল খোর বন্ধু আছে, গাঁজাখোর বন্ধু আছে, আফিমখোর বন্ধু আছে, ইয়াবাখোর বন্ধু আছে, চরসখোর বন্ধু আছে, যেমন আমার মুফতি হাফিজ মৌলানা বন্ধু আছে, সেরকম সব বন্ধু আমার সব জায়গায় আছে। প্রফেসরও যেমন আমার বন্ধু আছে, মূর্খ লোক আমার বন্ধু আছে, রিক্সাওয়ালা যেমন আমার বন্ধু আছে, বিমানের পাইলটও আমার বন্ধু আছে। সুতরাং আমি সব লোকের খবর জানি। তো ভারতের ব্যাপারে যেটা বললেন, এটা বাংলাদেশের রোগ, বাংলাদেশের মুসলমানদের এটা একটা মানসিক রোগ। বাংলাদেশ আর পাকিস্তান এই দুই দেশের একটা মানসিক রোগ আছে। দেখবেন ছোট ছোট বাচ্চা তারা বলতেছে ভারত ধ্বংস চায়। ভারত কত বড় বোকা রাষ্ট্র, ভারতের শাসকেরা পাকিস্তানের, সরি ভারত না, পাকিস্তান কত বড় বোকা রাষ্ট্র। এই পাকিস্তানের শাসকেরা বলে যে প্রয়োজনে নিজেরা মরে যাবো, তাও ভারত ধ্বংস করব। আমি বললাম যে ভাই, এই যে 20-22 কোটি মুসলমান আছে, কয়েকগুলো মরে যাক, কিন্তু হিন্দু রাষ্ট্র তারা ধ্বংস করবে। এইরকম তাদের মগজের মধ্যে বীজ ঢুকে আছে। এই জন্য ভুট্টো বলেছিল ঘাস খায় নাকি তারা পারমাণবিক বোমা বানাবে, ঘাস খায়। তো ঘাস খায় পারমাণবিক বোমা কেন বানাইছে, কার বিরুদ্ধে? এই পাকিস্তানের, ভারতের বিরুদ্ধে। পাকিস্তানের আব্দুল কাদের বলছিলেন যে তারা পাকিস্তানের যে পারমাণবিক বোমা সেটা রেঞ্জ করবে 4000 মাইল। এই পারভেজ মুশারফ বলছিল এটা বানায় কি লাভ? বলছে কেন আরো দূরে রাখি, কয় আমাদের শত্রু তো, মানে পাকিস্তানের শত্রু তো ভারত, মানে ভারতের বিরুদ্ধে এটা থাকবে, এটা হচ্ছে পাকিস্তানি জজবা। সে বলছে যে 4000 মাইল 3000 মাইল দূরে রেঞ্জ বানানো দরকার, এটা কোট আন কোট, এটা আমি বলি নাই, ভারত পাকিস্তানের সবচেয়ে বড় সাংবাদিক হামিদ মিরের ডায়লগ এটা। হামিদ মির এটা বহুবার তিনি বলেছেন সাক্ষাৎকারে, অন ক্যামেরা বলেছেন যে যখন বলছে আব্দুল কাদেরকে শেষে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তারা সরিয়ে দেওয়া হয়েছে, আমাদের শত্রু ভারত, মানে তারা বোমা বানাইছে ভারতের জন্যই, বুঝতে পারছেন তো, পারমাণবিক বোমা। আবার এইদিকে চরমনাই পীর কি বলছে, চামড়ানাই পীর, যে বন্দর ভারত ছাড়া যাকে মন চায় তাকে দিয়ে দেয়। পুরো মানে যদি চরমনাই পীরের মায়ের ভাঙ্গা দিয়ে দেয় ভারত সরকারের কাছে, তার আপত্তি থাকবে না। তার যত আপত্তি এই ভারত, এটা কারণ কি জানেন? প্রচন্ড রকম সাম্প্রদায়িকরা, হিন্দু বিদ্বেষ এবং মুক্তিযুদ্ধ বিরোধী, আর কোনো কারণই নেই। কেউ যদি বলে আপনি সিংকুবাম যতই বলেন, এইগুলো আরো বড়, সিংকুবামেরা এত মানে হিন্দুর, এরা তো সাম্প্রদায়িক হয় না নাকি? নো, সিংকুবামরা বড় সাম্প্রদায়িক, এরাও হিন্দু বিদ্বেষ থেকে, এই চিঙ্কুবাম উপরে বলে বাম, আসলে তার চরম সাম্প্রদায়িক, চরম সাম্প্রদায়িক হিন্দু বিদ্বেষ। এমনকি দুইটা, তাদের তিনটা কারণ দেখেন, হিন্দু বিদ্বেষ, ভারত বিদ্বেষ, বঙ্গবন্ধু বিদ্বেষ, আওয়ামী লীগ বিদ্বেষ, চিঙ্কুবামদের তিন কাম। ঠিক আছে, এরা সারাদিনের বিরোধিতার জন্য এরা থাকবে। এই দেশে চিঙ্কুবাম এবং মৌলবীরা এবং বাংলাদেশের বৃহত্তর একটা অংশ সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকেই ভারতকে ঘৃণা করে, আর মুক্তিযুদ্ধের কারণে মাঝখানে কোনো তৃতীয় কোনো অবস্থান নাই, এটাই অপ্রিয় হলো সত্য। অথচ ভারত ছাড়া মানে টিটুর চাল আর ইন্দ্রার বাড়ি থেকে ডাল আর রুমিগঞ্জের বাড়ি থেকে তেল না আনলে আমার পেটে খাবার জুটে না, কিন্তু আমি সারাদিন তিনজনকে গালি দিব, এবং গালি দেওয়ার পর আবার লম্বা লম্বা কথা বলবো। বিষয়টা এরকম, ওই যে কমেডিটা কয়, কয় ভিক্ষা কি আপনি এমনি দেন, সোয়াব পান না আপনি? এইরকম হলো দশা আমাদের দেশে। মানে ভিক্ষা তো আপনি শখ করে দেন নাই, আপনি তো সোয়াব পাবেন তাই দিচ্ছেন, মানে ভিক্ষা চাওয়াটা তার অধিকার। সেই জন্য দেখুন পাকিস্তানের এখন বেগার, বেগার নেশন হিসেবে তারা পরিচিত, এবং তাদের বৃহত্তর রেমিটেন্স আছে বেগিং থেকে। বাংলাদেশ অচিরেই সেই বেগিং রাষ্ট্রতে পরিণত হবে বড় ভাইয়ের পথ ধরে, কারণ জামাতের নেতা বলেই দিয়েছে এই দেশটাকে সে জাকাত ইস্তান বানাতে চায়, অনকোট।